আজ 15ই ডিসেম্বর। একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন শিক্ষক, 82তম জন্মদিন আপনার। এই 82তম জন্মদিনে আপনাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি। আপনি পার করলেন 81 বছর, বাংলাদেশ পার করলো 43 বছর। আপনি 81 বছর পার করে 82তে পা দিলেন, আর বাংলাদেশ আগামীকাল 44-এ পা দেবে। এই 44 বছরের মধ্যে বাংলাদেশের অর্জন অনেক, ব্যর্থতাও কি কম কিছু? তোমাদের ধন্যবাদ জানাই যে আমার 82 বছর শুরু হওয়ার প্রাক্কালে আমাকে শুভেচ্ছা জানালে, তোমরা আন্তরিক শুভেচ্ছা জানালে, প্রচুর ধন্যবাদ জানাচ্ছি আর কি। আমিও আগামীকালকে বাংলাদেশের 44তম জন্মদিনে অন্য নাগরিকের মতো আর একটু বাড়িয়ে বলবো, মানে সচেতনভাবে আমার নতুন বাংলাদেশকে আমি স্বাগত জানাতে চাই। অনেক কথা মনে পড়ছে, আমার দীর্ঘ জীবনে দেখেছিও প্রচুর, দেখে শিখেছিও প্রচুর, বলেছিও প্রচুর। বিশেষ করে ওই দিনগুলোর কথা মনে পড়ছে যে 1971 সালের 16ই ডিসেম্বরের আগে যে 9টা মাস, এই 9 মাসে যে ত্যাগ তিতিক্ষা, সীমাহীন যন্ত্রণার মধ্য দিয়ে এই জনপদের মানুষকে দিন কাটাতে হয়েছে, এই কথাগুলো মনে পড়ে। বিশেষ করে তারও দুদিন আগে 14 তারিখে আমারই বন্ধুবান্ধব বহু সংখ্যক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পর্যায় থেকে প্রায় 991 জন বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, সংস্কৃতিসেবী, প্রকৌশলী, মানে যারা দোজ হু ম্যাটার ইন দি সোসাইটি, তাদেরকে ব্রুটালি দে ওয়ার কিল্ড, একেবারে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আর কি। এখন এই সময়টাই, তারপরে মানে আগামী কালকে 16 তারিখ আমরা মুক্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছি আর কি। কিন্তু মুক্তির নিঃশ্বাস ফেলতে গেলেও একটা কথা তো বারে বারে পীড়া দিচ্ছে, মনে আসছে যে যারা, যে বুদ্ধিজীবীরা, যে আমাদের দেশের সেরা মানুষগুলো স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্ন এমন একটা দেশের স্বপ্ন যে দেশে থাকবে গণতন্ত্র, যে দেশে থাকবে মানুষের অধিকারের নিশ্চয়তা, যে দেশে কল্যাণমূলক রাজনীতি বিরাজ করবে, যেখানে সমস্যা সমাধানের জন্যই রাজনীতি হবে, সমস্যা সৃষ্টির জন্য না, যেখানে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থেকে মানে গোটা দেশটা অগ্রগতির দিকে এগোবে। যারা দারিদ্র পীড়িত, তাদের দারিদ্র দূর হবে, অপুষ্টি ব্যাধিগ্রস্ত ব্যক্তিরা সুস্থ জীবন, উন্নত জীবনের অধিকারী হবে। এই স্বপ্নগুলো কিন্তু ওই মানুষগুলো, যাদেরকে আমরা 14 তারিখ কেন বলবো, 25 তারিখ থেকে 14 তারিখ, 25শে মার্চ থেকে 14 তারিখের মধ্যে অসংখ্য মানুষ তাদের জীবন দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছে আর কি। তাদের স্বপ্ন ছিল এইগুলো। এই স্বপ্ন, কথাটা ঠিকই বলেছো তুমি যে আমাদের অর্জন কম না, অর্জন ঠিকই, অর্জন আছে। এই কারণে বলবো যে একটা সমাজ হিসেবে আমাদের বয়স কিন্তু প্রায় 4500 বছর, যদিও রাষ্ট্র হিসেবে আমাদের বয়স হলো মাত্র 44 বছর। এই 44 বছরের আগে আমরা পরাধীন ছিলাম, পদানত ছিলাম, বঞ্চিত, অবহেলিত ছিলাম। আমরা আমাদের মানুষ বলে গণ্য করা হতো না। সুতরাং আমরা স্বাধীনতা পাওয়ার পর থেকে ওই স্বপ্নটাই ওই মানুষগুলোর চোখে ছিল, আমাদের চোখে ছিল, যে আমরা স্বাধীন হলে আমাদের আত্মচিন্তা, আমাদের সত্তা, আমাদের চিন্তা ভাবনাগুলো ধারণ করার জন্য আমাদেরই প্রতিনিধিরা অগ্রসরমান একটা ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা কি দেখছি এই মুহূর্তে? বাংলাদেশের সেই
বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা তাকাই তাহলে স্পষ্ট দেখতে পাই যে যে বাংলাদেশ 16 তারিখ 1971 সালে 16 তারিখে 16 ডিসেম্বর থেকে তার যাত্রা শুরু করেছিল গণতন্ত্র দিয়েই, কিন্তু গণতন্ত্রের আশীর্বাদ মাথায় নিয়ে যাত্রা শুরু করেছিল। এই বাংলাদেশ মাত্র 2.5 বছরের মধ্যে গণতন্ত্র বাংলাদেশ থেকে নির্বাসিত হলো। শুধু গণতন্ত্র নির্বাসিত হলো তাই না, গণতন্ত্রের যে ভিত্তি যেগুলো অনুষঙ্গ, যেমন সংবাদপত্রের স্বাধীনতা, জনসাধারণের ব্যক্তি স্বাধীনতা, বিচার বিভাগের স্বাতন্ত্র্য, এই বা আইনের শাসন, এগুলো দিয়েই তো গণতন্ত্র, এইগুলো পর্যন্ত মুছে ফেলা হলো। গণতন্ত্রকে বিতাড়িত করা হলো আর এগুলোকে মুছে ফেলা হলো। স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থার যে অংশটুকু সংবিধানে ছিল ওই অংশটুকু সংবিধান থেকে তুলে ফেলা হলো। এখন ওই 1975 সালের যে অবস্থাটা, এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে উই হ্যাভ কাম ব্যাক টু দোজ ডেজ, ওই পিরিয়ডটা 1975-74 এই যে সময়টুকু, মানে নিরাপত্তাহীনতা ভয়ঙ্করভাবে বিরাজ করছে। ছেলে মেয়েরা কে কোথায় আছে, সন্ধ্যের পর বাসায় ফিরল কি ফিরল না, ঘরেও নিশ্চয়তা নেই, বাইরেও নিশ্চয়তা নেই। আমরা হারিয়েছি 1971 ডিসেম্বরের 16 তারিখের পরে যা যা অর্জন করেছিলাম, যা পেয়েছিলাম, একটার পর একটা আমরা হারিয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা, হারিয়েছি আইনের শাসন, হারিয়েছি আমরা ব্যক্তি স্বাধীনতার যে একটা স্বীকৃতি, এটাও হারিয়েছি আমরা আমাদের চারপাশে যে পরিবেশটা, একটা সুন্দর পরিবেশ, একটা সবাই মিলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে একটা বলিষ্ঠ জীবন বোধে উদ্বুদ্ধ হয়ে সুন্দরভাবে আমরা বেঁচে থাকব, এই স্বপ্ন, এটাও হারিয়েছি। তাহলে এখন বাকি আছে কি? বাকি আছে এই অনিশ্চয়তা, শুধু অনিশ্চয়তার অন্ধকার। সুতরাং আগামীকালকে যে বিজয় দিবসে নিশ্চয়ই আনন্দিত হব, একটা অভিনন্দন জানাবো বিজয় দিবসকে। কারণ এই বিজয় দিবস মানে লাখো মানুষের রক্তের বিনিময়ে আমাদের এই বিজয় দিবস এসছে। আমরা স্বাধীন দেশের পতাকা পেয়েছি, কিন্তু মানে স্বাধীন দেশের পতাকা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোর অর্থ এটা মিনিংফুল হয় তখনই যখন সাধারণ মানুষগুলো একটা স্বাভাবিক জীবনের একটা আনন্দ লাভ করে, একটা নিশ্চয়তা বোধ করে, অর্থনীতি সচল থাকে, আন্তর্জাতিক পর্যায়ে অথবা দেশের ভেতরে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল থাকে। এইগুলো মিলিয়েই মানে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব একটা মহীয়ান হয়ে ওঠে আর কি। এই মহীয়ান হওয়ার চিত্রটা ম্লান হয়ে গেছে। এখন আমি আশা করি, আমি জানি না, 82 বছর আমার বয়স, 82 বছর দীর্ঘকাল যদি বেঁচে থাকি, আগামী 83 বছরের 15ই ডিসেম্বর যেন পালিত হয় এমনভাবে যখন আজকের যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা যেন না থাকে, যেন গণতান্ত্রিক পরিবেশে মানুষ আনন্দ মুখর হয়ে আমার বাসায় এসে একটা শুভেচ্ছা জানিয়ে যায়, যেন অধিকার বোধে উদ্বুদ্ধ সমৃদ্ধ হয়ে মানুষজন, আমার ছাত্রতুল্য সন্তানরা আসে, একগোছা ফুল নিয়ে এসে বলে যায় যে ঠিক আছে স্যার, আমরা চাই আপনি দীর্ঘজীবী হন। আগামী বছর আমার স্বপ্ন এইটা, আগামী দিনে স্বপ্ন এই, যা অতীত হয়ে গেছে এই অতীতকে আর স্মরণ রাখতে চায় না। অতীতটা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে আর কি। রাজনৈতিক, আর্থসামাজিক পর্যায়ে যে প্রত্যেকটি প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে, এই বিধ্বস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনরুজ্জীবিত করা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কটা আরও উন্নত, আরও সুন্দর, আরও সৌহার্দ্যপূর্ণ হোক,
এই স্বপ্ন নিয়েই আমি আজকের এই 82 বছরে পা দিলাম। 83 বছরে আমি যা দেখেছি, আমি নতুন বাংলাদেশ দেখতে চাই, এবং যে বাংলাদেশে থাকবে ওই গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, জীবনের একটা উন্নত জীবনের গতি থাকবে, অর্থনীতির একটা দীর্ঘ পথে যাওয়ার ক্ষমতা, সক্ষমতা, এই স্বপ্ন নিয়ে আজকে তোমার সাথে কথা বলছি। স্যার, আপনার স্বপ্নের সঙ্গে আমরাও স্বপ্ন দেখতে চাই। আগামীর বাংলাদেশটা হোক নতুন বাংলাদেশ। একটু ফিরে তাকাই, গত বছর ডিসেম্বরে বাংলাদেশে একটা অচল অবস্থা তৈরি হয়েছিল। সেটা 5 জানুয়ারি ইলেকশন, যে ইলেকশনে বিশ্ব জনমত এই ইলেকশনটাকে মেনে নেয়নি, কিন্তু ক্ষমতাসীন সরকার বারবার বলছে তাদের এই ইলেকশন বৈধ ছিল এবং তারা গণতন্ত্র বাঁচানোর জন্য ইলেকশন করেছে। আসলে কি গণতন্ত্র বেঁচে আছে আদেও? এর উত্তরটা আমার কাছে খুব স্পষ্ট বলছি এই কারণে যে গণতন্ত্র হলো নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়। 153 অথবা 154 জনের দিকে যদি তাকায়, এই 154 জনের মাধ্যমে তারা একটি ভোট না পেয়ে যেভাবে সংসদের মেম্বার নির্বাচিত হয়েছে, তার ফলে 4,83,00,000 ভোটার ভোট দিতে পারেনি, ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 4,83,00,000 খেয়াল করার কথা। সুতরাং ম্যান্ডেট না নিয়ে, নির্বাচনের মাধ্যমে ম্যান্ডেট না নিয়ে যে সরকার থাকে, এই সরকারকে টেকনিক্যালি রাইট আর রং বলা যেতে পারে হয়তো বা, কিন্তু এটা নৈতিক তার মর্যাদা একেবারেই নেই, এর নৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল। সুতরাং এখানে গণতন্ত্র যারা বলে তারা হয় আত্মপ্রবঞ্চনা করে, অথবা তারা গণতন্ত্র কী তা বোঝেই না, বুঝেই বলে। অর্থাৎ এখানে গণতন্ত্রের কিচ্ছু নেই। 153 জন বা 54 জন, আর অন্যদিকে 146 বা 47 জনের যে নির্বাচন, যেখানে শতকরা 5 জন ভোট দিয়েছে, এইগুলো নির্বাচনের নামে প্রহসন। সুতরাং এই প্রহসনকে নির্বাচন বলে কিছুতে গ্রহণ করার ব্যাপার না, গ্রহণ করতে পারি না। অন্তত রাষ্ট্রবিজ্ঞানে তো এগুলোই আমরা শেখাই, এগুলো তোমাদের শিখিয়েছি, এবং এই কথাগুলো আমরা শিখেছি, জানি। সুতরাং এটা নির্বাচন না। নির্বাচনের নামে 5 জানুয়ারি যে ব্যাপারটা ঘটেছে, এটা একটা মস্ত বড় কলঙ্ক। রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশে এত বড় কলঙ্ক আর অতীত হয়নি। স্যার, এই মুহূর্তে একজন রাষ্ট্রবিজ্ঞান হিসেবে এরকম কোনো খুব দ্রুত কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন যে পরিবর্তন? এর দুটো দিক আছে। এক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে কোথাও কোনো সময়ে এগিয়ে আসে না, তার জন্য নেতৃত্বকে আন্দোলন রচনা করতে হয়। যে আন্দোলনের স্লোগানেই তখন জনসাধারণ অগ্রসর হয়ে আসে। আর আরেকটা কথা বলে রাখতে চাই আমি, যারা নির্বাচনের নামে প্রহসন যেটা ঘটলো, তার মাধ্যমে মেম্বার্স অব দি পার্লামেন্ট হয়েছে, তাদেরও যদি সংকোচ বোধ থাকে, সম্ভ্রম বোধ যদি থাকে, মর্যাদা বোধ যদি থাকে, তাহলে অন্য লোকের আন্দোলন করার আগে তাদের নিজেদেরই আন্দোলন করা উচিত। কিছুদিন আগে ওই শিক্ষা কমিশন যখন 1962-তে অটো গ্রাজুয়েট হয়েছিল, অনেকে মনে আছে হয়তো, অটো গ্রাজুয়েট হওয়াটা এটা সম্মানজনক হিসেবে কোনো ছাত্র গ্রহণ করেনি। এই জন্য নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য তারাই আন্দোলন করেছিল। এখন অটো মেম্বার অফ পার্লামেন্ট, এই অটো মেম্বার পার্লামেন্টের হওয়াটা এটাও সম্মানজনক না। তাদের মধ্যে সম্মানবোধ যদি তীক্ষ্ণ থাকে, তীব্র যদি বোধ থাকে, তাহলে তাদেরও আন্দোলন করা উচিত। তাদের মধ্যে নির্বাচন হলে
অনেকেই নির্বাচিত হবেন, হওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু ওই মর্যাদা বোধটা কেন এখন পর্যন্ত জাগ্রত হলো না, আমি বিস্মিত বোধ করি।